করবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাই মোশাররফ সাহেবকে তার সুন্দর এবং গঠনমূলক বক্তব্যের জন্য। এ পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য পরিবেশন করবেন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধনুট উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন শামীম ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খানপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি শেরপুর উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক বড় ভাই আবু সাইদ সরকার, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ সুমন ভাই, উপস্থিত বগুড়া জেলা কৃষক দলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম আকন্দ, উপস্থিত শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ভাই সহ শেরপুর উপজেলা ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল সহ খানপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ খানপুর ইউনিয়নের কৃষক ভাইরা, সবার প্রতি ধনুট উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই কৃষক সমাবেশে আসলে মূল বক্তা আমরা নয়, মূল বক্তব্য দিবেন হচ্ছে আপনারা। তারপরেও দুই একটি কথা না বললেই নয়। আজকে কৃষি এবং কৃষকের কথা মনে পড়লেই বাংলাদেশের 1975 সালের পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে পড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যখন চিন্তা ভাবনা করেছেন, তখনই তার চিন্তা হয়েছে বাংলাদেশের কৃষকের এবং মানুষের যদি ভাগ্যের উন্নয়ন করে দেয়, তাহলে অবশ্যই এদেশের কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। আর এই কৃষিতে বিপ্লব ঘটানোর জন্যই উনি সর্বপ্রথম চিন্তা ভাবনা করেছেন এদেশের কৃষিতে যদি বিপ্লব ঘটানো যায়, তাহলে অবশ্যই কৃষকের সেচের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর এই সেচের ব্যবস্থা নিশ্চিত করার জন্যই বাংলার আনাচে কানাচে সর্বপ্রথম উনি চিন্তা করেছিলেন খাল খনন নির্মাণ করতে হবে। আর এই খাল খননের মাধ্যমেই বাংলার মানুষের কৃষকের কৃষিতে হাসি ফোটানোর ব্যবস্থা করেছিলেন। তাতেই তো বাংলাদেশের মানুষ তাকে উপাধি দিয়েছিল খাল কাটা জিয়া। সেদিন থেকেই আমরা জানতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই আমরা খাল কাটা জিয়া হিসেবেই চিনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশ থেকে যদি চাল রপ্তানি করে থাকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই কিন্তু আমরা সর্বপ্রথম বিদেশে চাউল রপ্তানি করেছিলাম বন্ধুরা আমার। তারপরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, উনি চিন্তা করেছিলেন এদেশের কৃষকের হাসি ফুটালেই আমার দেশের মানুষ ভালো থাকবে। তাই তো তিনি এদেশের মানুষের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা করেছিলেন। তাই তো তিনি চিন্তা করেছিলেন যদি ব্যাংকে ঋণের ব্যবস্থা যদি করা যায়, সহজে যদি কৃষকরা ঋণ পায়, তাহলে অবশ্যই এদেশের মানুষ এবং কৃষক ভালো থাকবে বন্ধুরা আমার। আরেকটি কথা বলতে চাই, আগামী দিনে রাষ্ট্রনায়ক যদি তারেক রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই আপনাদের কৃষকের হাসি ফোটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বন্ধুরা আমার। আর যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপই সারা বাংলাদেশের প্রায় 4500 ইউনিয়নে আপনাদের এই কৃষক সমাবেশের মাধ্যমে যোগ্য পিতার যোগ্য সন্তান জনাব তারেক রহমান একটি লিখিত বার্তা পাঠিয়েছেন বন্ধুরা আমার। সেই বার্তাটি আজকে আমাদের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই আপনাদের এই বার্তাটা পড়িয়ে শোনাবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সেই বার্তা শোনার আহ্বান জানিয়ে এবং আপনারা আপনাদের কৃষকের জন্য কৃষিতে কি কি সমস্যা পান, এই সমস্যা সমাধানের জন্য কি ধরনের প্রশ্ন করলে, কি ধরনের সুযোগ সুবিধা চাইলে, কি ধরনের সুযোগ সুবিধা সরকার দিলে আপনাদের কৃষক এবং কৃষি ভালো থাকবে, সেই প্রশ্নগুলো করবেন। এই প্রশ্ন রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জামর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ শামীম ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তারেক রহমানের নির্দেশ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জনাব মোহাম্মদ সানাউল সাইম সুমন ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 মাস ব্যাপী ইউনিয়ন ব্যাপী যে কৃষক সমাবেশ, সেই সমাবেশের আজকের খানপুর ইউনিয়নের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত কাছের ভাই আবু সাইদ ভাই, উপস্থিত আমাদের বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি, যিনি ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে একটা গতিশীল জায়গায় নিয়ে এসেছেন, সেই সুযোগ্য নেতৃত্ব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের বিএনপির এবং অঙ্গ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনেক প্রেসিডেন্ট এসেছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় যাদেরকে নিয়ে চিন্তা করতেন সেই মানুষগুলো হচ্ছেন আপনারা। যে দেশের 80% মানুষ কৃষির সঙ্গে জড়িত, সেই দেশের কৃষি খাত অনুন্নয়ন থাকবেন এটা কখনোই তিনি বিশ্বাস করতেন না। তাই তো তিনি তার মেধা মননশীলতা দিয়ে কৃষিকে উন্নয়নশীল একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাঠ থেকে মাঠে, দৌড় থেকে দৌড়ে, পায়ে হেঁটে আপনাদের কাছে গিয়েছে, আপনাদের সমস্যার কথা জিজ্ঞাসা করেছে, কি করে কৃষি খাতকে আরো উন্নয়নশীল করা যায় সেই চেষ্টাই করেছেন। আপনারা অনেকেই হয়তো তাকে দেখেছেন, তিনি পায়ে হেঁটে, মাথায় টুকরি নিয়ে, কোদাল নিয়ে খাল কেটেছে কাদের জন্য? শুধুমাত্র যেন আপনারা ভালো থাকেন, আপনাদের কৃষি খাত যেন উন্নয়নশীল হয়, আপনারা কৃষি থেকে যেন ন্যায্য মূল্য পান, দুমুঠো দুবেলা খেয়ে যেন ভালো থাকতে পারেন, সেই চিন্তাই তিনি সবসময় করেছেন। তারই সুযোগ্য স্ত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছেন, আপনাদের কৃষকদের নিয়ে চিন্তা করেছেন। তিনি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। সার, বীজ, কীটনাশক কিভাবে সহজ মূল্যে আপনাদেরকে দিয়ে আপনাদেরকে ভাগ্যের উন্নয়ন করা যায় সেই চেষ্টাই করেছেন। তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান শুধু লন্ডন থেকে সব সময় আপনাদের নিয়ে চিন্তা করেন। বাংলাদেশে কেন কৃষকদের নিয়ে সমাবেশ করতে হবে, কেন তাদের কাছে যেতে হবে, আর কাউকে নিয়ে উনি চিন্তা করেননি। আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য উনি বারবার চেষ্টা করেছেন, বারবার সেই বক্তব্যগুলো, সেই মেসেজগুলো আমাদের কাছে দিয়েছেন যে আপনারা ছুটে যান, আমার কৃষক ভাইদের দ্বার প্রান্তে যান, তাদের কি সমস্যা, তারা কি সমস্যায় আছে সেই সমস্যাগুলো শুনে লিখে আমাকে পাঠান। আমি চেষ্টা করব আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, সর্বপ্রথম আপনাদের নিয়ে চিন্তা করবে তারেক রহমান। সর্বপ্রথম আপনাদের ভাগ্য নিয়ে কিভাবে আরো উন্নয়ন করা যায়, আপনাদের কৃষি খাতকে আরো সুসংগঠিত সুন্দর করা যায় সেই চিন্তাই তিনি করেন। সেই চিন্তায় তার মাথায় সবসময় ঘুরপাক খায়। সেজন্য আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের সমস্যার কথাগুলো শোনার জন্য। বাংলাদেশের আর কোনো প্রেসিডেন্ট আপনাদের নিয়ে এত চিন্তা করেছে কিনা আমার জানা নেই। আপনারা অনেকে জিয়াউর রহমানকে কাছ থেকে দেখেছেন, জিয়াউর রহমান কেমন মানুষ ছিল আপনারা ভালো দেখেছেন। আমরা তো ওভাবে দেখতে পারিনি, আমাদের বয়স কম। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই কাজ শুরু করেছিলেন, বেগম খালেদা জিয়া যে কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, আগামীতে দেশ নায়ক তারেক রহমান যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, এটাকে আরো অনেক দূর নিয়ে যাবে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে থাকবেন। সেই সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনাদেরকে, আপনাদের কৃষকদের সম্মানিত করবে, আপনাদের পণ্যের যেন ন্যায্য মূল্য আপনারা পান, আপনারা যেন স্ব জায়গায় সম্মানিত থাকেন, ভালো থাকেন, সেই দোয়া এবং আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সাইম সুমন ভাইকে তার সুন্দর এবং গঠনমূলক বক্তব্য পরিবেশন করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পরিবেশন করবেন 4 নং খানপুর ইউনিয়নের কৃতি সন্তান সরকারি আইদুল হক কলেজের সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, শ্রদ্ধাভাজন নেতৃত্ব শফিকুল ইসলাম শফিক মামাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে খানপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আজকের এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন শেরপুর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, সুদক্ষ সংগঠক, সাবেক ছাত্রনেতা, কৃষকের প্রাণ আবু সাইদ সরকার। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের জ্যেষ্ঠ সংগঠক, বগুড়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, গাবতলীর কৃতি সন্তান খালেদা জিয়া এবং তারেক রহমানের রাস্তাভাজন, কৃষকের প্রাণ আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার রনি ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন মোশাররফ ভাই সহ কৃষক দলের সকল বর্গের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সকল বর্গের নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত আছেন আমাদের খানপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি আশা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আমাদের সেই প্রিয় নেতা আল মাহমুদ সহ কৃষক দলের সকল বর্গের নেতৃবৃন্দ, ছাত্র দল নেতা আল আমিন সহ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা, দেশ গড়া কারিগর, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি যে স্লোগান বাস্তবায়ন করেছিলেন দেশ বাঁচাও কৃষক বাঁচাও, এই নীতি সামনে রেখে এই দেশের কৃষকদের কৃষিকাজকে শিল্পে রূপান্তরিত করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান উত্তরবঙ্গে আমাদের বগুড়া জেলার আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার রনি ভাইকে উনি নির্দেশনা দিয়েছেন। বগুড়া জেলার 108টি ইউনিয়নে উনি এইভাবে কৃষক সমাবেশ করবেন। সমাবেশের মাধ্যমে কৃষকদের কি সমস্যা, কৃষকরা কি চায়, কি করলে কৃষক ভালো থাকবে, সেই সুন্দর কৃষকের বক্তব্যগুলো উনি ভিডিও করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে প্রেরণ করবেন। তারেক রহমান দেশে আসার পরে, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরে আমাদের কৃষক ভাইদের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, এই দেশের কৃষককে শিল্পপতিতে রূপান্তরিত করার জন্য আজ যিনি প্রক্রিয়া নিয়েছেন, এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্যই বগুড়া জেলার এই দৌড়। বগুড়া জেলার কৃষক দল সারা বাংলাদেশের মডেল কৃষক দল। আমাদের ইঞ্জিনিয়ার রনি ভাই কৃষক দলকে এত সুন্দর সুসংগঠিত করেছেন। বগুড়ায় বহু কৃষক দলের কমিটি আমরা দেখেছি, ইতিপূর্বে এত সুন্দর বগুড়া কৃষক দল আমরা পাইনি। তাই আমরা মনে করি রনি ভাইয়ের হাত দিয়ে আমাদের বগুড়া জেলা কৃষক সমাজের উন্নয়ন হবে এবং তারেক রহমান এই কৃষকদের উন্নয়ন অবশ্যই করবেন। আমাদের ইঞ্জিনিয়ার রনি ভাইয়ের হাত দিয়ে এই আশা ব্যক্ত করে, কৃষকের ভাগ্য উন্নয়নের আশা ব্যক্ত করে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালীর আহ্বান জানিয়ে, তারেক রহমান আগামীতে যত প্রোগ্রাম দিবেন, যত কর্মসূচি দিবেন, সেই কর্মসূচিতে রনি ভাইয়ের নেতৃত্বে, আমাদের কৃষক দলের আহ্বায়ক আবু সাইদের নেতৃত্বে সকল কর্মসূচি বাস্তবায়নের আশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শফিক মামাকে। তারেক রহমানের মনোবল জাতীয়তাবাদী কৃষক দল। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতি এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন রনি ভাইকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সর্ববৃহৎ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়ার
শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন শেরপুর উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আবু সাইদ সরকার। সঞ্চালনায় শেরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব শফিউল ইসলাম শফি। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু সাইদ সায়েম, কৃষক নেতা সাইফুল ইসলাম আখন্দ, ধনুট উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব শামীম আহমেদ সহ বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং আমার সামনে উপবিষ্ট কানপুর ইউনিয়ন কৃষক ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক কিষানী ভাই ও বোনেরা, আজকে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে কৃষকের কথা ভাবেন, বাংলাদেশের সর্ববৃহৎ কৃষক জনগোষ্ঠীকে নিয়ে চিন্তা করেন। বাংলাদেশ কিভাবে খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করবে, কৃষক ভাইদের কিভাবে দুঃখ দুর্দশা দূর করবে, উনি এটা নিয়ে চিন্তা করেন। তারই ধারাবাহিকতায় উনি আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি বগুড়া জেলার 108টি ইউনিয়নের ভিতরে প্রতিটা ইউনিয়নে আমি তার এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আজকে কানপুর ইউনিয়নের কৃষক এবং কৃষকী ভাইদের কাছে জনাব তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। উনি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি কি করবেন তার একটি তালিকা আমাকে দিয়েছেন। আমি ওনার বার্তাটি আপনাদেরকে পড়ে শোনাবো। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে উনি কি কি করেছেন, কৃষকদের ভাগ্যের জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি করেছেন এবং আগামীতে বিএনপি ক্ষমতায় সরকার গঠন করতে পারলে আপনাদের জন্য কি কি করবেন সেটি আমি পড়ে শোনাবো। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা শ্যামলা শস্য শ্যামল আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতেই আওয়ামী লীগের দুঃশাসনের কবলে নিপাতিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেন এবং বাংলাদেশ থেকে খাদ্য বিদেশে রপ্তানি করা হয়। জিয়া রহমানের সময় কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, যেগুলো আমি আপনাকে বলবো, আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকা ঋণ প্রদান করেন আমাদের কৃষক ভাইদের মাঝে। জাতীয় বীজ অধ্যাদেশে ভালো বীজ মানেই ভালো অধিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের মাঝে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। বীজ খাতে বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসেবে কাজ করে। কৃষি সংস্কার, কৃষির উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ততা করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার
ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টর স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদনে 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। খাদ্য নিরাপত্তার জন্য দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ করে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম ধান রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালের শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইইবি প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করেছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান সার কারখানা, আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নের জন্য 1976 সালে বাংলাদেশের সুগার ফিড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী মাইল ফলক হিসেবে কাজ করে যাচ্ছে। কৃষিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMGA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন TSP, MOP, DAP সারের উপর প্রথম ভর্তুকির ব্যবস্থা করেন। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে 5,000 টাকা কৃষি ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। মঙ্গাভবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভূতর্কি পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে কৃষি ঋণের ব্যবস্থা করেন। পক্ষান্তরে স্বৈরশাসক আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতায় এসে
যে দুর্নীতিগুলো করে কৃষিক্ষেত্রে, আমি তার সামান্য কিছু আপনাদের মাঝে আলোকপাত করবো ইনশাল্লাহ। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করেন। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের, রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টর, বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়া হতো। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুযোগ থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংগঠিত হয়েছে। খামার যান্ত্রিকীকরণ প্রকল্প, এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ এবং মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি ক্রয় করা হয়। বাজার যাচাই না করে কম অশ্বশক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এলজিডিপি প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজো মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা আজও অকেজো হয়ে পড়ে আছে। নিডল, সিরিঞ্জ, ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে এ আওয়ামী ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারের টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয় 47,322 কোটি টাকা, মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে জায়গা করে নিয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশ সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত, বাকি 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী সরকার ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19%, 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে প্রায় 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারে কেজি প্রতি 5 টাকা করে বৃদ্ধি পায়। প্রতি উৎপাদন খরচ বাড়ে প্রতি বিঘায় 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মারন্তি আত্মহত্যা করেন, যেটা আপনারা সবাই আমরা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নলিতাবাড়ির শফিউদ্দিন, যেটা আপনারা সবাই জানেন, আমাদের দেশের পত্রিকার মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি লিস্ট পাঠিয়েছে আমরা কি কি করব আপনাদের জন্য।
কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে করে আমাদের কৃষক ভাই ও বোনেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় অথবা খরায় যদি কোনো শস্য ক্ষতিগ্রস্ত হয়, অন্তত সেই ক্ষতির পরিমাণটা যেন তারা শস্য বীমার মাধ্যমে পেতে পারে। ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। শেষ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা হবে এবং শেষের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বারিক পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা হবে। বিনা এবং স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থলে বিশেষিত কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে এই কাজে মহিলাদের উৎসাহিত করা হবে এবং মহিলাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যার সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত কৃষকদের মাঝে বন্টনের সুব্যবস্থা করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আপনারা আপনাদের ভিতর থেকে কিছু মূল্যবান মতামত দিবেন যে আর কি করলে আমাদের বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পন্নতা অর্জন করবে। ইনশাল্লাহ আগামীতে যাতে আমরা এই তারেক রহমানের এই উদ্যোগটিকে স্বাগত জানাতে পারি এবং তারেক রহমান আমাদের যে মতামত দিয়েছেন এই মতামতের সঙ্গে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন যে কৃষিতে আর কি উদ্যোগ গ্রহণ করলে বাংলাদেশ কি খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করবে এবং আগামীতে আমরা যেন এই বাংলাদেশ থেকে খাদ্য এবং কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানি করতে পারি, আমরা সেই পদক্ষেপগুলো ইনশাল্লাহ গ্রহণ করব। আমরা চাই আপনারা আপনাদের মতামতগুলো দিবেন, কারণ কৃষিতে সরাসরি জড়িত আমাদের এই কৃষক ভাই এবং বোনেরা। আপনারা এই কৃষি কাজ করতে যে কি সমস্যার সমাধান আপনারা দিলে আপনারা উপকৃত হবেন এবং আপনারা কি সমস্যা ফেস করতেছেন এই জিনিসগুলো আপনারা আজকে তুলে ধরবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে আপনাদের এই জিনিসগুলো উনি বিচার বিবেচনা করবেন এবং আপনাদের এই সুচিন্তিত মতামত উনি গ্রহণ করবেন। এটাই এই জন্যই উনি আমাকে আপনাদের মতামত শোনার জন্য আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, এখন আপনাদের সুচিন্তিত এবং নির্দিষ্ট মতামত শোনার জন্য আমরা আমাদের এই পর্বে এখানে বিদায় নিচ্ছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এবং এখন কৃষকদের মাঝ থেকে কথা বলবেন আমাদের প্রিয় বড় ভাই, অত্যন্ত দক্ষ কৃষক মোহাম্মদ আইনাল সাহেব। আইনাল সাহেবকে আমি তার বক্তব্য বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। প্রিয় আমার দেশ ও ভাইয়েরা, আমি অত আপনাদের নাম বলতে পারবো না, আমাদের সমস্যা একটাই,
আমরা বিগত এর আগে ডিজেল চালিত মেশিন দিয়ে হ্যান্ডেল মাইরা 2000 টাকা বিঘাতে 1 বিঘা জমি আবাদ করছি। এখন সরকার নামাইছে আমাদের সুবিধা যে কোরিয়ান খরচ হলো 500 টাকা, নেয় 4000, আমাকে যেমন শেষ। এইটার উপরে আপনাদের কাছে বড় জোরে আবেদন থাকলো, এর উপরে পদক্ষেপ নিতে হবে, এটা আমার কথা। আমি ওই জায়গাতেই বক্তব্য দিতাম। ধন্যবাদ। আপনি আমাদের সম্মানিত কৃষক, আপনি আমাদের কাছে সর্বোচ্চ সম্মানিত। আপনার মতামতটি সুচিন্তিত মতামতটি আমরা লিপিবদ্ধ করছি। ইনশাল্লাহ আপনার এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে এবং আমার নেতা জনাব তারেক রহমান এটি বিবেচনা করবেন। আচ্ছা, আমরা কৃষকরা কৃষি আবাদ করি, আমি আইনাল, আমার বাড়ি হলো কাজীপুর, নদীর মধ্যে বাড়ি ঘর ভেঙে আছে। 36% কৃষি আবাদ করি, সব আবাদে লাভ করতে পারি না। যখনই আমরা আবাদ ফলাই তখন নেওয়ার মতো আর লোক থাকে না, আমরা রাস্তাঘাটে হলে ফেলে রেখে আসি। তাহলে আমাদের ওখানে 10,000 লস, এ মুড়াও লস। এটার দিকে আপনারা একটু দৃষ্টি দিলে আমরা হয়তো উপকৃত করতে পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার এই সুচিন্তিত মতামতটি আমরা লিপিবদ্ধ করছি। ধন্যবাদ আপনাকে। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের শৈলপাড়ার কৃষি ভাই অত্যন্ত দক্ষ কৃষক, বহুদিন ধরে তিনি কৃষির সাথে সম্পৃক্ত। কৃষকদের দুঃখের কথা, মনের কথা তিনি বলবেন। এইমাত্র আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন শৈলপাড়ার বড় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি সবার নাম জানি না, আমি সংখ্যার উপর একটা কথা বলবো। সেটা হলো যে আমরা যে সমস্যা, সেই সমস্যার কথা কিছু আলোচনা করবো। সেটা হলো যে আমরা বিদ্যুতের সমস্যা, দাম বেশি, তেলের দাম বেশি, সারের দাম বেশি, আমরা সব দিক থেকে দাম বেশি, এই জন্য আমাদের সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমরা আবেদন রাখলাম। এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যালো, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান এ পর্যায়ে কথা বলবেন ইউসুফ ভাই, খানপুর অত্যন্ত সফল কৃষক, এবং তার সমস্যা বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্ন হচ্ছে যে সব কিছুর দাম বেশি, আমরা কৃষকরা সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে সারের মধ্যে, কীটনাশক ওষুধের মধ্যে। পানীয় তো সেচ প্রকল্প আছেই, সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সার, যে কোনো সার প্রয়োগ না করলে আবাদ হচ্ছেই না। যে কোনো কীটনাশক কিনতে যাই টাকা সর্বোচ্চ দেওয়া লাগে। এটি হচ্ছে বড় বড় ব্যবসাটা যেগুলো সিন্ডিকেট পড়ে বলতেছি, দরকার নাই। তো আমার প্রশ্ন যে কৃষক যে কীটনাশক পাইতেছে, যে ওষুধ মূল্য দেখা যাচ্ছে যে 60 টাকা, সেই ওষুধ নাই 20 টাকা, এই একটা পার্থক্য আছে, তারতম্য, প্রাইস বোঝা যায় না। কোন ওষুধ ভেজাল ওষুধ দেওয়াও দেখা যাচ্ছে যে কোন সময় কাজ হচ্ছে না। এইগুলো আগে দ্রুত নিষ্কাশন করেন, তা না হলে কৃষক ফলনও সূত্র পাচ্ছে না, বরঞ্চ দেখা যাচ্ছে যে কৃষক শ্রম ঠিকই দিচ্ছে, ফলনও কম পাচ্ছে। আবার আমরা যে এদিকে টাকা ঠিকই যে কোম্পানিগুলো আছে টাকা ঠিকই নিতেছে, এদিকে আমরা খুবই ভুক্তভোগী হয়ে আছি। আর যেগুলো আল্লাহ তাআলা আমাদের কর্মশেষে যেগুলো ফল দেয়, সেই ফলও আমরা পর্যাপ্ত দাম পাই না। আর সার আপনাদের সর্বোচ্চ একটু আমার রিকোয়েস্ট থাকবে, ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবো বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, যে সর্বোচ্চ সার সরবরাহ করে, কেননা এই সারের মধ্যে ভেজাল বেশি। আর এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাইয়েরা, নিজ নিজ আসন গ্রহণ করে বসুন। অল্প কিছু